আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি আমি রিদওয়ানা বিনতে জলিল। সশস্ত্র বাহিনী দিবস আজ। 1971 সালের এই দিনে তিন বাহিনী সম্মিলিতভাবে পাকিস্তানি দখলদার বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ে। কাঙ্ক্ষিত বিজয় অর্জন ত্বরান্বিত হয়। মুক্তিযুদ্ধে গৌরবময় ভূমিকার পাশাপাশি জাতির যে কোনো বিপর্যয়ে দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দক্ষতা, সততা এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে চলেছে তিন বাহিনীর সদস্যরা। আতিকা রহমানের রিপোর্ট। 1971 সালে স্বাধীন বাংলাদেশের স্বপ্নে বিভোর 7.5 কোটি বাঙালি। মুক্তিযোদ্ধারা প্রাণপণে লড়ে যাচ্ছিল রক্তক্ষয়ী সংগ্রামে। বিজয়ের দ্বার প্রান্তে এসে প্রয়োজন হয় সমর যুদ্ধের। 21 নভেম্বর তিন বাহিনী সম্মিলিতভাবে পাকিস্তানি দখলদার বাহিনীর ওপর সর্বাত্মক আক্রমণ পরিচালনা করে। 16 ডিসেম্বর বিজয় সুনিশ্চিত হয়। মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গড়ে ওঠা বাংলাদেশের সশস্ত্র বাহিনী জাতির অহংকার। পেশাদার, দক্ষ ও সুশৃঙ্খল বাহিনী হিসেবে মানুষের আস্থা অর্জন করেছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দায়িত্ব পালনের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ, রাষ্ট্রীয় সংকট মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গণ অভ্যুত্থান এবং বর্তমান সংকটে শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন তারা। যখনই কোনো জাতীয় বিপর্যয় হয়েছে তখনই কিন্তু সশস্ত্র বাহিনী জাতির পাশে দাঁড়িয়েছে। 90 থেকে শুরু করে 2007-এ এমনকি আমরা 2024-এ যেটা দেখলাম, যখনই একেবারেই দেশ একদম গিরিখাতের কর্নারে, তখনই কিন্তু সশস্ত্র বাহিনী দেশের উদ্ধার একটা বড় একটা দায়িত্ব পালন করেছে। আমরা মনে করি যে সশস্ত্র বাহিনীকে কেউ রাজনৈতিকভাবে ব্যবহার না করে, এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে সজাগ থাকতে হবে। দক্ষতা, কর্তব্যনিষ্ঠা ও দেশপ্রেমের গৌরব বিশ্বব্যাপী বিস্তৃত করেছে সশস্ত্র বাহিনী। দীর্ঘ 4 দশকে বাংলাদেশের শান্তিরক্ষীরা বিশ্বের 43টি দেশে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করছে। বাংলাদেশ গত 42 বছর ধরে শান্তিরক্ষা মিশনে দৌর্দণ্ড প্রতাপের সাথে তাদের উচ্চ পেশাদারিত্ব এবং নিরপেক্ষ আচরণ প্রায়শই বাংলাদেশ শীর্ষ শান্তিরক্ষা প্রদানকারী দেশ হিসেবে বিবেচিত হয়েছে। যে কোনো জায়গায় নতুন মিশন খোলা হোক না কেন, সেখানে বাংলাদেশ ইনএভিটেবলি একেবারে অপরিহার্যভাবে বাংলাদেশের অবদানটা আসে। এটাকে কোনোভাবেই কোনো চক্রান্ত ষড়যন্ত্র দিয়ে এটাকে প্রতিহত করা যাবে না। গভীর আস্থা, বিশ্বাস, কর্তব্যপরায়ণতা, পেশাগত দক্ষতা ও শৃঙ্খলায় দেশ গঠনে আরো অনবদ্য ভূমিকা ও গৌরব সমুন্নত রাখবে সশস্ত্র বাহিনী, এটাই সবার প্রত্যাশা। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। দীর্ঘ 1 যুগ পর সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিচ্ছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বিকেল 3টায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে সেনাকুঞ্জের উদ্দেশ্যে রওনা হবেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়াও রাজনৈতিক নেতা, প্রশাসনিক কর্মকর্তা, ব্যবসায়ী, কূটনীতিক এবং সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিদের ওই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। সর্বশেষ 2012 সালে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন খালেদা জিয়া। তখন তিনি বিরোধী দলীয় নেত্রী ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে 19 জুলাই রাজধানীর যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে আহত হন চুয়াডাঙ্গার মোফাইল হোসেন। পুলিশের ছোড়া গুলিতে ডান উরুতে গুলিবিদ্ধ হয়ে অনেকটাই অচল হয়ে পড়ছেন। অর্থাভাবে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির চিকিৎসা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। চুয়াডাঙ্গা থেকে জহির রায়হান সোহাগের তথ্যছবিতে জানাচ্ছেন ইমরুল কায়েস। পা থাকতেও পায়ে ভর দিয়ে হাঁটতে পারছে না 22 বছরের যুবক চুয়াডাঙ্গার মোফাইল হোসেন। চোখে অসীম স্বপ্ন নিয়ে ভাগ্যের চাকা ঘোরাতে এসেছিলেন রাজধানী ঢাকায়, কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে গুরুতর আহত হন তিনি। পরিবার ও স্বজনরা জানায়, যাত্রাবাড়ির একটি সিলিং ফ্যান কারখানায় কাজ করতেন মোফাইল। তার উপার্জনেই মা বাবা সহ ভাই বোনের সংসার চলত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের পাল্টাপাল্টি ধাওয়ার এক পর্যায়ে পুলিশের ছোড়া গুলি তার ডান উরু ভেদ করে হাড় ভেঙে পেছন দিয়ে বের হয়ে যায়। সামর্থ্য অনুযায়ী উন্নত চিকিৎসা হলেও জীবনের গতি থেমে গেছে মোফাইলের। পুলিশ একের পর এক গুলি চালাতেই থাকে, চালানোর পরে তারপরে আমরা আন্দোলন ছাড়ি নাই। তারপরে পুলিশের গুলি খাইতে খাইতে একের পর এক ধাওয়া পাল্টা হতেই আছে। একবার ওরা আগায়, আমরা আগাই। তো যখন ঠিক রাত 12টা বাজে তখন পুলিশের গুলিতে আমি
আহত হয়ে পড়ি। দরিদ্র পরিবারের উপার্জনক্ষম সন্তানের চিকিৎসা করাতে হিমশিম অবস্থা মা বাবার। মোফাইলের যথাযথ চিকিৎসার জন্য সরকারি সহায়তার দাবি তার পরিবার ও এলাকাবাসীর। পায়ে আবার ফের ইনফেকশন বাড়ছে। এই যে এখন ছেলের দেখাবো না আমরা দেখাবো, ওর আব্বা তো সপ্তাহে 2 দিন কাজে যায়, 3 দিন যেতে পারে না। টাকা পয়সা তো আমার তো নাই, এখন চিকিৎসা কিভাবে কি করবো, খুব দূর অবস্থার মধ্যে সংসার চালাইতে হচ্ছে আমার। এখন আমাদের মাদানির সমস্যা, আমি তো ঠিকমতো কাজ করতে পারি না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত মোফাইলের পরিবারকে সার্বিক সহায়তা দেওয়া হচ্ছে বলে জানান প্রশাসন। উপজেলা প্রশাসন থেকে আমরা সার্বিক সহযোগিতা দেওয়ার চেষ্টা করেছি। তার যে সহযোগিতাগুলো দরকার আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি। কখনো কোনো ধরনের সহযোগিতার প্রয়োজন হয় তারা আমাদেরকে জানানোর সাথে সাথে আমরা তাকে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। ইমরুল কায়েস, RTV। বুধবার দিনভর সংঘর্ষের পর রাজধানীর সিটি কলেজ এবং ঢাকা কলেজ এলাকার পরিবেশ কিছুটা থমথমে রয়েছে। সতর্ক অবস্থায় রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। যানবাহন চলাচল অন্যান্য দিনের মতো স্বাভাবিক রয়েছে। এখনও কোথাও শিক্ষার্থীদের জমায়েত চোখে পড়েনি। এর আগে মঙ্গলবার বাসে ওঠাকে কেন্দ্র করে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরে 2 কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে আহত হয় বেশ কিছু শিক্ষার্থী। দর্শক, এই মুহূর্তে ঢাকা কলেজ এলাকায় রয়েছেন সহকর্মী AR বাদল, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। বাদল, কাল তো দিনভর সংঘর্ষ হয়েছে, আজকে এই সকাল সকাল কি পরিস্থিতি? শিক্ষার্থীদের কোনো কর্মসূচি কি চোখে পড়েছে? রেদওয়ানা, শিক্ষার্থীদের কোনো কর্মসূচি এখনো আমাদের চোখে পড়েনি এবং কোথাও ঢাকা কলেজ বা সিটি কলেজের যে শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে আসতেও দেখা যায়নি, বিশেষ করে রাস্তায়। কিন্তু তাদের স্ব প্রতিষ্ঠানে তারা আসছেন, সেটি আমরা দেখতে পেয়েছি। বিশেষ করে এই সিটি কলেজের সামনে, ঢাকা কলেজের সামনে, সায়েন্স ল্যাব মোড়ে এইসব এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং পুলিশ বেশ সতর্ক অবস্থায় রয়েছে এবং যানবাহনগুলো বেশ স্বাভাবিকভাবেই অন্য দিনের মতো চলছে, কোনো রকমের বাধা বিঘ্ন তৈরি হয়নি। তবে তাদের আজকে কোনো কর্মসূচি রেখেছে কিনা সেটি তারা গণমাধ্যমকে এখনও জানায়নি, যে কারণে এখনও পরিবেশ বেলা বাড়ার সাথে সাথে কোন দিকে যাবে সেটি বলা যাচ্ছে না। তবে মানুষের মধ্যে এই এলাকায় একটা বোঝা যাচ্ছে যে কিছুটা ভীতি কাজ করছে যে কখন আবার সংঘর্ষ শুরু হয় বা যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় কিনা, যেটি গতকাল হয়েছিল। এই তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে আসলে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। এরকম ঘটনা এর আগেও হয়েছিল এই এলাকায় এই শিক্ষার্থীদের মধ্যে। বাসে ওঠাকে কেন্দ্র করে আসলে এই ঝামেলাটা হয়েছিল। ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজ এলাকায় এসে বাসে উঠেছে, এটিকে কেন্দ্র করে সিটি কলেজের শিক্ষার্থীদের সাথে হাতাহাতির ঘটনা ঘটে। এরপরে আসলে ঢাকা কলেজের শিক্ষার্থীরা খবর পেয়ে এসে সিটি কলেজে চড়াও হয়, যে কারণে এই সংঘর্ষের ঘটনা ঘটেছিল। এখন পর্যন্ত আমরা এলাকায় মোটামুটি বলা চলে যে থমথমে অবস্থা বিরাজ করছে, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে শিক্ষার্থীরা রাস্তায় নামবে কিনা এখনও সেটি বলা যাচ্ছে না। আমরা অপেক্ষা করছি যে যদি কোনো সংঘর্ষের ঘটনা বা অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে সেই আপডেট পরের সংবাদে অবশ্যই জানিয়ে দেব। নিশ্চয়ই, ধন্যবাদ আপনাকে বাদল। 5 অগস্টের পর জায়গা বদল করে হত্যা, চাঁদাবাজি, দখলদারির মতো অপরাধ করে যাচ্ছে মোহাম্মদপুরের সন্ত্রাসীরা, যাদের অনেকের নামেই জুলাই গণহত্যার মামলা রয়েছে। মোহাম্মদপুরের সাবেক কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবের সহযোগী মিলন, মাহবুব, শিবলি সহ অনেকেই এখনও দখলদারিত্ব চালাচ্ছে, যার প্রতিকার পাচ্ছে না ভুক্তভোগীরা। কারণ গ্রেফতার এড়াতে অপরাধীরা সাভারের ভাকুর্তা ইউনিয়নের লুটের চর এলাকায় নতুন ডেরা বেঁধেছে। সাকিবুর রহমানের রিপোর্ট। 8 অক্টোবর 2024 সিসিটিভির ফুটেজে দেখা যায় মাহবুব ও মিন্টুর নেতৃত্বে হাউজিং এলাকায় এক নির্মাণাধীন ভবনে কাজ বন্ধ রাখতে নির্দেশ দেয়া হচ্ছে। আরেক ফুটেজে দেখা যায় মিলন, মাহবুব, শাহিন সহ কয়েকজন শ্যামলাপুর ওয়েস্টার্ন সিটিতে জায়গা দখল করে এলাকা ছাড়ছে। ভিডিও করায় দেয়া হয় হুমকি।
পরে এলাকাবাসী ধাওয়া করলে সটকে পড়ে তারা। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে মোহাম্মদপুরের ৩৩ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের বিভিন্ন পদধারী এই নেতাদের নামে আছে হত্যা মামলা। মোহাম্মদপুরের ৩টি হত্যা মামলায় সাবেক কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবের সঙ্গে মিলন, মাহবুব, শিবলির নাম আছে। এলাকায় আওয়ামী লীগ নেতার পরিচয়ে চলে তাদের অপকর্ম। মোহাম্মদপুরে মামলা থাকায় তারা এখন জায়গা পরিবর্তন করে নতুন ঠিকানা থেকে অপকর্ম শুরু করেছে। বছিলার বুড়িগঙ্গা নদীর দুই পারে 3 থানা থাকায় গ্রেফতার এড়াতে তারা সেই এলাকা বেছে নিয়েছে। শ্যামলাপুর ওয়েস্টার্ন সিটিতে অনেকের জায়গা দখল নিলেও কেউ ভয়ে মুখ খুলতে চায় না। 5 আগস্টের পর বাংলাদেশ মেডিকেল কলেজের অধ্যাপক ডক্টর মুনিরুজ্জামানের জমির এক পাশে দেয়াল তুলে দেয় মাহবুব ও তার অনুসারীরা। ডাক্তার সাহেবকে ফোন দিলাম যে এরকম আপনার জায়গা বাউন্ডারি করে ফেলতেছে, তো উনি তো আর ওই সময় আসা সম্ভব না। তখন আমি বলাতে আর অনেক কিছুই বলল যে দেখার লমু এই করুম সেই করুম, মানে হুমকি টুমকি দিল। ওইখানে ছিল মাহবুবে ছিল, আরও অনেকেই ছিল ওনার সাথে। শুধু তাই নয়, সীমানা প্রাচীর ভেঙে দেয়া কিংবা ভবনের কাজে হাত দিলেই দিতে হয় মোটা অঙ্কের টাকা। অন্যের জমি দখল করে গড়ে তুলেছে অফিস ঘর। মাহবুব আবার 70% আমার জায়গা আমার জালিয়াতি করলেছে। এ যাই কিছু আছে বাউন্ডারি করছি, বাউন্ডারি সব ভাঙ্গা সব বিনাশ করে লেছে। কোনালে এরকম যদি করে তো আমরা কেমনি ঠিক হমি দেশের মধ্যে কোন দিকে কোটি টাকার মাল আছিল আমার সব কিনে সব সাফা করছি, কি করুম? নাহলে আমার উপায় নেই, আর এরকম অবস্থা আমি করছি। তারা জোরপূর্বক টাকা নিয়েছে, না হলে জমিতে আসতে দিবে না, বাউন্ডারি করতে দিবে না, বা আমাদের কোনো কার্যক্রম চালাইতে দিবে না জমির উপরে। 5 আগস্টের পরে তো আর কেউ নাই। এখন পরবর্তীতে তারা ওইখানে হামলা হয়েছে ওদের নামে, ওরা এইখানে চলে আসছে। এইখানে চলে এসে নতুন করে এইখানে দখলবাজি শুরু করছে। অভিযুক্তদের সঙ্গে কয়েক দফা যোগাযোগ করলেও কারো বক্তব্য পাওয়া যায়নি। তাদের ঘনিষ্ঠরা জানান অপরাধীদের কয়েকজন ভারতে অবস্থান করছে, আর পুলিশ বলছে তদন্ত শেষে ব্যবস্থা নেওয়ার কথা। তদন্তাধীন মামলায় যদি গ্রেফতার করার প্রয়োজন হয় সেগুলো গ্রেফতার করবো, আর তদন্ত শেষে যেটা পুলিশ রিপোর্ট দাখিলের মতো হলে পুলিশ রিপোর্ট দাখিল করবো। মোহাম্মদপুরবাসীর চাওয়া পুলিশ তৎপর হয়ে অপরাধীদের কূটকৌশল ভেস্তে দিয়ে প্রতিটি অপকর্মের বিচার করবে। সাকিবুর রহমান, RTV, ঢাকা। প্রায় অর্ধশত কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ জাতীয় পাঠ্যপুস্তক এবং বিভিন্ন প্রকাশনীর নকল বই সহ মেশিনারিজ জব্দ করেছে পুলিশ। গেল রাতে রাজধানীর রায়ের বাজারের পরিত্যক্ত মুক্তি সিনেমা হলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বই জব্দ করে লালবাগ জোনের পুলিশ। লেখক এবং প্রকাশকরা অভিযোগ করেন এ ধরনের বইয়ের কারণে বইয়ের বাজার নষ্ট হচ্ছে। অপরাধীদের শাস্তির দাবি জানিয়েছেন তারা। মাহিন আরাফাতের রিপোর্ট। দীর্ঘদিন ধরে পরিত্যক্ত ছিল রাজধানীর রায়ের বাজার এলাকার মুক্তি সিনেমা হলটি। সুযোগটি কাজে লাগিয়ে সিনেমা হলটি অবৈধ উদ্দেশ্যে ভাড়া নেয় একটি অপরাধী চক্র। তারা সেখানে গোপনে ছাপাখানা বসিয়ে অবৈধভাবে সরকারি বই তৈরির পাশাপাশি নকল বই বাজারজাত করে আসছিল। খবর পেয়ে প্রকাশক ও লেখকদের সহযোগিতায় সেখানে অভিযান চালায় পুলিশের একটি দল। বেরিয়ে আসে বিপুল পরিমাণ বই ও বই ছাপানোর মেশিনারিজ। অভিযানের খবর আগেই ছড়িয়ে পড়ায় পালিয়ে যায় অপকর্মের হোতা মোহাম্মদ মানিক নামের এক ব্যক্তি। অভিযোগ করা হয় উক্ত ব্যক্তির মাধ্যমেই বাজারে এসব অবৈধ ও নকল বই ছড়িয়ে দেওয়া হচ্ছিল। নকল বইয়ের কারণে মূল বইয়ের সঠিক মূল্য না পাওয়ার অভিযোগ করেন প্রকাশক ও লেখকেরা। সেই সঙ্গে অভিযুক্ত প্রকাশনী মালিকের যথাযথ শাস্তির দাবি জানান তারা। এত গোপনীয় একটা চক্র যে তারা নিজেরাও জানে না আসলে বইটা যে কে করে, এমনভাবে তারা বইগুলি পায়। তো তখন থেকে আমি ঢাকার বাইরে দৌড়াই এবং আমি একটা ইন্টেনশন নিয়ে কাজ করি যে কিভাবে মূল হোতাকে ধরা যায়। প্রত্যেক বছর এই একজন লোক প্রায় 100 কোটি টাকার উপরে বই একা সেল করে। অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানান পুলিশ কর্মকর্তা। এই মামলাটা এখনো প্রক্রিয়াধীন এবং আমি এখানে যে মালামাল যেগুলো পেয়েছি অভিযোগের প্রেক্ষিতে সেই মালামালগুলো আমি সব জব্দ করছি। জব্দ করে আমি থানায় নিয়ে যাব। বই নিয়ে এমন ভয়ঙ্কর প্রতারণা ঠেকানো না গেলে শিক্ষা ব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা। মাহিন আরাফাত, RTV, ঢাকা। দেশের উত্তরাঞ্চল সহ বিভিন্ন জেলায় কমতে শুরু করেছে তাপমাত্রা। সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত কুয়াশাচ্ছন্ন থাকায় শীত অনুভূত হচ্ছে গ্রামাঞ্চলে। অগ্রহায়ণের শুরুতেই শীতের আমেজ শুরু হয়েছে চুয়াডাঙ্গায়। সাধারণত পৌষ এবং মাঘ মাসের বেশিরভাগ সময় জেলাটিতে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করলেও
এবার শীতের আমেজ কিছুটা আগেই শুরু হওয়ায় ভোগান্তিতে পড়েছে খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। দিনাজপুরের হিলিতে সকাল থেকে রোদের দেখা মিললেও সন্ধ্যা থেকে ভোর রাত পর্যন্ত বেশ শীত অনুভূত হচ্ছে। পঞ্চগড় কুড়িগ্রামে ঘন কুয়াশা না থাকলেও দিন দিন কমছে তাপমাত্রা। রাতভর শীতের প্রকোপ থাকায় ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু এবং বয়স্করা। দর্শক, এ বিষয়ে আরো জানাতে চুয়াডাঙ্গা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জহির রায়হান। জহির, একটু আগে ভাগেই তো এবার শীত পড়ে গেল, একটু জানতে চাই জনজীবনে কি প্রভাব? আসলে রেদওয়ানা পৌষ মাঘ মাসে যে শীতটা আমরা অনুভব করি চুয়াডাঙ্গায়, সেটা খুবই তীব্র এবং দেশের সর্বনিম্ন তাপমাত্রা অধিকাংশ দিনই কিন্তু চুয়াডাঙ্গায় রেকর্ড করা হয়। আর এবার একটু আগে ভাগে শীতের আমেজ আমরা চুয়াডাঙ্গায় দেখতে পাচ্ছি। কার্তিক থেকেই কিন্তু শীতের আমেজটা আমরা অনুভব করছি। এখন অগ্রহায়ণও কিন্তু বেশ শীতের আমেজটা রয়ে গেছে চুয়াডাঙ্গায়। অর্থাৎ আমরা দেখছি যে খুব ভোরে শীত কিন্তু অনুভূত হচ্ছে, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, সেক্ষেত্রে একটু স্বস্তি মিলছে। আর বিকেলের পর কিন্তু তাপমাত্রা আবারও কমে যাচ্ছে, এ কারণে কিন্তু শীত বেশি অনুভূত হচ্ছে। তো চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস আজকে যে তথ্য জানিয়েছে সেটি হচ্ছে সকাল 9টায় 17.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। অর্থাৎ গত কয়েকদিনের তুলনায় তাপমাত্রা কিন্তু কয়েক ডিগ্রি বেড়েছে। তবে তাপমাত্রা আবারও কমে যেতে পারে বলে আবহাওয়া বার্তায় বলা হয়েছে। আর এই আবহাওয়ার পরিবর্তনের কারণে কিন্তু চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে কিন্তু শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে। বিশেষ করে শিশু ও বয়স্কদের সংখ্যা বেশি। এক্ষেত্রে শিশু ও বয়স্কদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বনের জন্য চিকিৎসকরা বারবার তাগাদা দিচ্ছেন। আর এই শীতে কিন্তু যারা খেটে খাওয়া ছিন্নমূল মানুষ আছেন তারা কিন্তু সময় মতো কাজে যেতে পারছেন না বলে আমাদের জানিয়েছেন রেদওয়ান। জহির, ধন্যবাদ আপনাকে। গাজীপুরের কালিয়াকৈরের বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন শুধু পাকা ধান। চলতি মৌসুমে আমনের ফলন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করছেন কৃষকরা। এরই মধ্যে মাঠে মাঠে চলছে ধান কাটার উৎসব, কিন্তু স্থানীয় কৃষি অধিদপ্তরের সহযোগিতা না পাওয়ায় ক্ষুব্ধ কৃষকরা। কালিয়াকৈর প্রতিনিধি কামাল হোসেন বিপ্লবের তথ্যচিত্রে জানাচ্ছেন নুসরাত জাহান সিনথি। গাজীপুরের কালিয়াকৈরে মাঠের পর মাঠ জুড়ে সোনালী আমন ধানের হাতছানি। কৃষকরা পাকা আমন ধান কেটে বাড়ির আঙিনায় জড়ো করছেন। কয়েক সপ্তাহের মধ্যেই ধান মাড়াই শেষ হলে ঘরে ঘরে শুরু হবে নবান্ন উৎসব। স্থানীয় কৃষকরা জানান, এবার আবহাওয়া ভালো থাকায় ধানের বাম্পার ফলন হয়েছে। তবে এ বিষয়ে কৃষি বিভাগ তাদের কোনো সহায়তা করেনি। অন্যান্য বছর যে ফলন হয়েছে ওই তুলনায় দ্বিগুণই বলা চলে। কৃষক যারা আছি তারা সকলে আমরা আশা করছি যে সুন্দর ধান কেটে ঠিক মতন বাড়িতে নিতে পারবো। পোকার আক্রমণ খুব কম সময় মতো বিষ সার দেওয়া হয়েছিল, যার কারণে আমাদের ফসলটা ভালো হয়েছে গত বছরের চাইতে। কৃষক খুব খুশি অন্য বছরের চাইতে এবছরে বাম্পার ফলনের কারণে। ধান ভালো হলেও আমরা ওই রকম উপজেলা থেকে বা কৃষি কর্মকর্তাদের কাছে থেকে কোনো রকম সহযোগিতা পাই না। তবে কৃষকদের অভিযোগ অস্বীকার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, কৃষকরাই কোনো সহায়তার জন্য তাদের সঙ্গে যোগাযোগ করেনি। আমাদের ইউনিয়ন পরিষদের জন্য আমাদের কৃষকেরা বসেন, ওইখানে আসলে কিন্তু তারা সেবাটা পায়, কিন্তু কৃষক হয়তো ওইখানে আসে না। তারা বাড়িতে বসে হয়তো মনে করে যে উপকৃষকেরা মাঠে, এবং আমাদের কৃষক ওদের যদি ফোনেও যদি দেয়, ফোন দিলে আমাদের উপকৃষকেরা তাদের জমিতে গিয়ে পরামর্শ দিয়ে আসে। চলতি মৌসুমে উপজেলাটিতে 4610 হেক্টর জমিতে আমন ধান চাষ হয়েছে, যেখান থেকে 17456 মেট্রিক টন চাল উৎপাদন হবে বলে আশা করছে কৃষি বিভাগ। নুসরাত জাহান সিনথি, RTV। আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। অভিবাসীদের জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিশেষ লাউঞ্জে ব্যাপক সাড়া মিলেছে, যেখানে পাওয়া যায় মাত্র 20 টাকায় কফি, 15 টাকায় চা বা সিঙ্গারা সমুচা। আছে বিশ্রাম নেবার ব্যবস্থা, পরিচ্ছন্ন ওয়াশরুম। প্রবাসীদের জন্য আরও সুযোগ সুবিধা বাড়ানোর পরিকল্পনা কর্তৃপক্ষের। শরীয়ত খানের রিপোর্ট।
বিশ্বের নানা প্রান্তে বছরের পর বছর কষ্ট করে যারা দেশের জন্য রেমিটেন্স পাঠান, সেই রেমিটেন্স যোদ্ধাদের নিজ দেশের বিমানবন্দরে ছিল না কোনো মর্যাদা। বিশেষ ব্যবস্থা তো দূরের কথা, দেশে ফিরে হয়রানি আর অপমান অপদস্থ হতে হতো অনেককে। দিন বদলেছে বিমানবন্দরে প্রবাসীদের অবস্থান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী শ্রমিকদের জন্য করা হয়েছে বিশেষ লাউঞ্জ। 11 নভেম্বর যার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। এই লাউঞ্জে মাত্র 20 টাকায় পাওয়া যায় কফি, আর 15 টাকায় মিলবে চা কিংবা সিঙ্গারা, সমুচা। এখানে সব খাবারের দামই তুলনামূলক কম। এত গুছানো এবং সুন্দর পরিবেশ আমি কখনোই আগে দেখি নাই। বাইরের কোনো দেশের সার্ভিস পাচ্ছি এরকম মনে হচ্ছে, আলহামদুলিল্লাহ। দাম কম হলেও মানে ছাড় দেয়া হয় না। খাবার আসে ভালো মানের বেকারি থেকে। উৎসাহ নেই এখানে আসতেছে, খাবারের দামও কম, খাবারের মানটাও ভালো, সবকিছু ভালো এবং সার্ভিসিংও ভালো। পাশের দোকানে 40 টাকা, 35 টাকা, 50 টাকা বিক্রি করে, আমাদের দোকানে 20 টাকা। এখানকার খাবারের মান আরো ভালো করার পাশাপাশি প্রবাসী শ্রমিকদের জন্য আরো নানা সুযোগ সুবিধা নিয়ে আসবে কর্তৃপক্ষ। তাদের ফ্যাসিলিটেট করার জন্য এটা করা হয়েছে। যত রকম সেবা লাগে তাদেরকে দিতে হবে, কোনো রকম হয়রানির ভিতরে পড়া যাবে না, পড়লে কঠিন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে। রেমিটেন্স যোদ্ধাদের দেশে ফিরে যেন কোনো ধরনের সমস্যা না হয় সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক বিমানবন্দর কর্তৃপক্ষ। শরীয়ত খান, RTV, ঢাকা। আন্তর্জাতিক সংবাদ এবার। ইউক্রেন যুদ্ধের সহস্রতম দিন পার হলেও বন্ধের কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। এবার প্রেসিডেন্ট বাইডেন ইউক্রেনকে মনুষ্যবিহীন মাইন সরবরাহ করার অনুমতি দিয়েছে। এর ফলে পূর্ব ইউরোপে বাড়ছে পরমাণু হামলার শঙ্কা। পরিস্থিতি যেদিকে মোড় নিচ্ছে তাতে সংঘাতে আরও অনেক দেশে জড়িয়ে পড়ার শঙ্কা তৈরি হয়েছে, আর সেটা তৃতীয় বিশ্বযুদ্ধ ডেকে আনতে পারে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। আর রাশিয়ার সম্ভাব্য বিমান হামলার শঙ্কায় কিয়েভের শেল্টারগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। মস্কো থেকে বলা হয়েছে তারা যে কোনো নেটো রাষ্ট্রকে শাস্তি দিতে প্রস্তুত যারা ইউক্রেনকে দূরপাল্লার অস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালাতে সাহায্য করেছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের উত্তরাঞ্চলে ইসরায়েলি বর্বর হামলায় কমপক্ষে 88 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় 44,000-এ পৌঁছে গেছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে গাজা জুড়ে চলা হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি। বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত একটি প্রস্তাবে আবারও ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র, যার ফলে আবারও আটকে গেল যুদ্ধবিরতি প্রস্তাব। খেলার খবর, ক্রিকেট। আইসিসির সবশেষ হালনাগাদ র্যাঙ্কিংয়ে সাকিব আল হাসানকে বাদ দিয়েছে সংস্থাটি। আইসিসির নিয়ম অনুযায়ী 3টি কারণে র্যাঙ্কিং থেকে ছিটকে যান ক্রিকেটাররা। যদি কোনো ক্রিকেটার অবসর নেন বা নিষিদ্ধ হন অথবা দীর্ঘদিন খেলার বাইরে থাকেন তবে র্যাঙ্কিং থেকে তার নাম সরিয়ে দেওয়া হয়। কানপুর টেস্টে সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন সাকিব, কিন্তু এখনও সেখানে রয়েছে তার নাম। তবে ওয়ানডে থেকে অবসর না নিলেও এই ফরম্যাটের র্যাঙ্কিংয়ে নেই সাকিবের নাম। সবশেষ 2023 সালের 6 নভেম্বর দিল্লিতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের পর আর ওয়ানডে খেলা হয়নি সাকিবের। 1 বছর পেরিয়ে যাওয়ায় সাকিবের নাম র্যাঙ্কিং থেকে বাদ পড়েছে, যদিও সর্বশেষ ওয়ানডে খেলার সময় 1 নম্বরেই ছিল তার নাম। 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে কাল ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ম্যাচটি শুরু শুক্রবার রাত 8টায়। এই ম্যাচে যে কোনো ফরম্যাটে টাইগারদের ইতিহাসটা সুখকর নয়। সাদা পোশাকে এখন পর্যন্ত 2টি ম্যাচ খেলে 2টিতেই হেরেছে বাংলাদেশ। রয়েছে টেস্টের সর্বনিম্ন রানের লজ্জার রেকর্ডও। তবে অতীত ভুলে এবার ভালো ফলাফল নিয়ে ফিরতে চায় তরুণ নির্ভর দলটি। এদিকে ঘরের মাঠে জয়ের ধারা ধরে রাখতে চায় ওয়েস্ট ইন্ডিজ। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।